নেতাকর্মীরা মাথায় তুলে তুলে পৌঁছে দিত। প্রত্যেকটা মানুষ, ছাত্ররা তাদেরকে বিনামূল্যে কাপড় এবং বই বিতরণ করতেন। সব স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, প্যাগোডা যা ধ্বংসপ্রাপ্ত ছিল সব মেরামত করে দেন। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার প্রতিষ্ঠিত করেছিলেন। কিন্তু অপপ্রচার, এই অপপ্রচারের শিকার হলেন তিনি। তারপরও যেটা এসেছে, ফলে রশিদ ফারুক অ্যান্থনি ম্যাসকারেনাহাসের কাছে একটা ইন্টারভিউ দিয়েছিল, সেখানে বলেছিল যে উনি, তার বিরুদ্ধে আমরা এত অপপ্রচার করেছি, এত কিছু করেছি, তাকে কিন্তু মানুষের মন থেকে মুছতে পারেনি, যে কারণে তাকে সরাতে হলে হত্যা করা ছাড়া কোনো উপায় ছিল না। এবং জিয়াউর রহমান তাদের সাথে ছিল, এই কথাটা ওই রশিদ ফারুক বিবিসির যে ইন্টারভিউ, এখনো আপনারা গুগলে খুঁজলে পাবেন, সেই ইন্টারভিউতে স্পষ্ট বলেছিল, ইউটিউবেও পাওয়া যায়, যে তারা এইভাবে তার হত্যা করেছিল। আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করেন, 2024 সাল, আমি 81 সালে বাংলাদেশে ফিরে গেলাম, অনেক বাধা দেওয়া হয়েছিল। জিয়াউর রহমান তো আমাকে 32 নম্বর বাড়িটা ঢুকতে দেয়নি, আমি রাস্তায় বসে আমার বাবা মার জন্য মোনাজাত করেছি। এটা হলো বাস্তবতা। What if you could create account planning agents out of thin air? সো এই ক্লিপটা এইটুকুই এসছে, তো আপনারা নিশ্চয়ই শুনেছেন। আমি এইটার বিশ্লেষণ সামান্য একটা করতে চাই। সেটা হলো প্রথমবারের মতো এটা উল্লেখযোগ্য যে এটা আওয়ামী লীগের নেতাকর্মী যারা শুনছেন তাদের কথা, তাদেরকে বলি, সেটা হলো যে এই প্রথম শেখ হাসিনা ওপেনলি বাকশাল পদ্ধতির পক্ষে কথা বলেছেন। ইট ইজ নট লাইক যে উনি ওই সময়কার বাকশাল যে পারফরমেন্স ওইগুলোর কথা ওটা উনি বলেন। উনি বলেছেন বাকশাল পদ্ধতিটা কেন, এই আওয়ামী লীগ বাকশাল পদ্ধতি থেকে বেরিয়ে গেছে। এবং আপনারা জানেন যে বাকশাল পদ্ধতি নিয়েই কিন্তু শেখ হাসিনার সাথে আব্দুর রাজ্জাকের বাকশাল পদ্ধতি নিয়ে আব্দুর রাজ্জাকের মতবিরোধটা হয়। এটা শুধুমাত্র নেতৃত্ব না, পলিসিগত মত পার্থক্য। সেই বাকশাল আজকে শেখ হাসিনা প্রথমবারের মতো ওন করলেন। শুধু ওন না, উনি বাকশাল পদ্ধতিটা মানে কত ভালো ছিল সেইটার একটা বর্ণনা দিলেন। যেমন ধরেন উনি বললেন যে কিশোরগঞ্জে একটা ইলেকশন হয়েছে, পটুয়াখালীতে একটা ইলেকশন হয়েছে, যেখানে কিশোরগঞ্জের ইলেকশনে একজন সাবেক উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ভাইও ইলেকশন, সেখানে একজন প্রাথমিক শিক্ষক সংসদে নির্বাচিত হয়েছিল। এটা টোকেন আফটার ক্রিয়েশন অফ বাকশাল। সো তিনি এটার আরেকটা উদাহরণ হলো পটুয়াখালী থেকে যেখান থেকে নির্বাচন, সেখানে একজন সাধারণ মানুষ, সাধারণ কৃষক কিন্তু নির্বাচিত হয়েছিল। এবং সেই পদ্ধতিটা কি ছিল, ইলেকশনের পদ্ধতিটা কি ছিল, বাকশালটা ছিল সব দল মিলে একটা প্ল্যাটফর্ম তৈরি করা। এটা 3 থেকে 3.5 বছর পর্যন্ত এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেশটা চলবে, যেখানে তৃণমূল থেকে সাধারণ মানুষের প্রতিনিধিকে নির্বাচন করে নিয়ে আসা হবে। সেটা কোন পদ্ধতি? সেই পদ্ধতিটা হলো সরকার সকল প্রার্থীর, যত প্রার্থী ওখানে নির্বাচন করবে, সেটা বাকশালের অধীনে যত প্রার্থী নির্বাচন করবে, সে সকল প্রার্থীর লিফলেট করে দিবে, পোস্টার করে দিবে, এবং সরকার তাদের প্রচারণায় সহায়তা করবে। সকলের প্রচারণায় সহায়তা করবে সরকার সমভাবে। সেখানে যিনি সবচেয়ে জনপ্রিয় তিনি নির্বাচিত হবেন, যিনি সবচেয়ে বেশি মানুষের সাথে কানেক্টেড তিনি নির্বাচিত হবেন। সেটা ওইখানে আর লাঠির থাকবে না, প্রাধান্য থাকবে না, সেখানে টাকার প্রাধান্য থাকবে না, সেখানে সন্ত্রাসের প্রাধান্য থাকবে না। মানে আপনার গায়ের জোর ওখানে হবে না। যেই গায়ের জোরটা কিন্তু এই নির্বাচনের যেটা সো-কল্ড গণতন্ত্রের নামে যেটা হচ্ছে, সেটা তো হচ্ছে যার গায়ে শক্তি আছে, যার টাকা আছে, যার যে শিল্পপতি, তারাই আইদার আসন পারচেজ করা অথবা মনোনয়ন পারচেজ করা। এইভাবেই তো বাংলাদেশে গণতন্ত্র চলে আসছে, মানে সো-কল্ড পার্লামেন্টে। কিন্তু উনি কিন্তু এই প্রথম স্পেসিফিক বলেন যে 2টো টোকেন নির্বাচন করা হয়েছিল, যে নির্বাচনের মাধ্যমে আসলেই সাধারণ মানুষ নির্বাচিত হয়ে সংসদে আসছে, সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। ওই সাধারণ মানুষ আসছে, সেই তো মানুষের কথা জানবে। সে মানুষের কথা যেহেতু জানবে, সো তৃণমূলের ক্ষমতায়নের যে কথাটা বলা হয়, দেখেন এতদিন পর্যন্ত তৃণমূলের নেতৃত্বের কথা যেটা বলা হচ্ছে, বাকশালের মধ্যেই ওই তৃণমূলের নেতৃত্বের কথা কিন্তু বলা হয়েছে, যে তৃণমূল থেকে যে লোকটা সবচেয়ে জনদরদী হবে, জনগণের পাশে থাকবে, জনগণের কথা বলবে, সেই নির্বাচিত হয়ে আসুক। ওই 2টা টোকেন নির্বাচনের মাধ্যমে কিন্তু এইভাবেই কিন্তু নির্বাচন। সেখানে আওয়ামী লীগে কেউ নির্বাচিত হয় নাই, কিন্তু এই 2টা নির্বাচনে ওইখানে এই উদাহরণটা উনি দিয়েছেন। কেন উদাহরণটা দিয়েছেন আমি এক্স্যাক্টলি হোয়াট শি ইজ গোয়িং টু প্রপোজ এটা আমি জানি না। কেন জানি মনে হচ্ছে যে বাকশালের পলিসিটা শেষ পর্যন্ত শেখ হাসিনা নিজে অনুধাবন করছেন এবং বাকশাল পলিসিটা নিয়ে উনি সামনে আগাচ্ছেন। তিনি বাকশালকে ডিফেন্ড করছেন প্রথমবারের মতো প্রকাশ্যে, মানে বাকশাল পদ্ধতিটা, আমি বলছি না বাকশাল সরকার, বাকশাল পদ্ধতিটার কথা উনি বলছেন। যে গভর্নর নিয়োগ করেছিলেন, যে প্রত্যেকটা মহকুমাকে জেলা বানানো হয়েছে, সেখানে গভর্নর নিয়োগ করেছিলেন, সেটার জন্য প্রত্যেকটা এলাকার যে এলাকা, প্রত্যেকটা জেলার নিজস্ব উন্নয়ন, নিজস্ব প্রয়োজনের কথা যেন সেন্টার পর্যন্ত পৌঁছায়, সেটা গভর্নর নিজস্ব ওই এলাকার উন্নয়নের যে পরিকল্পনা সেটা গভর্নর করবেন, বাস্তবায়নও ওই গভর্নর করবেন। সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট শুধুমাত্র তাকে সহায়তা করবে। দ্যাট ওয়াজ দি বাকশালস মেনিয়া, যে ডিসেন্ট্রালাইজেশন অফ দ্য গভর্নমেন্ট। এগুলো আমরা কিন্তু ইন জেনারেল জানি। আমি অনেক চেষ্টা করতেছি বাকশালের সেই এসআরওটা সংগ্রহ করার জন্য। আমি এখন পর্যন্ত একজনও মানে পাইলাম না যে
আমাকে ভালোবাসে এরকম একটা লোক পাইলাম না যিনি বাকশালের সেই এসআরওটা যে এসআরওর মাধ্যমে বাকশালটা গঠন করা হয়েছিল সেই মূল বাকশাল ডকুমেন্টটা আমি এখনো সংগ্রহ করতে পারিনি। এটা কোনো জায়গাতে, কোনো অনলাইনে, সমস্ত জায়গা থেকে আর্কাইভ থেকে সরিয়ে ফেলা হয়েছে। এটা একমাত্র ফিজিক্যালি আছে বাংলাদেশ সংসদের ইয়াতে, লাইব্রেরিতে, জাতীয় আর্কাইভে আছে, বাংলাদেশ ন্যাশনাল আর্কাইভ যেটা ওখানে আছে, বাংলাদেশ পাবলিক লাইব্রেরি যেখানে আছে ওখানে আছে, আর ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরিতেও নাকি আছে। কিন্তু আমি এখন পর্যন্ত এইটার মানে ফিজিক্যাল কপি আমি এখন পর্যন্ত সংগ্রহ করাইতে পারি না, চেষ্টা করতেছি। যদি পাই আমি বাকশালের উপর অবশ্যই কথা বলবো। বাকশালের উপরে এটার জন্য মানে আমার নিজেরই খুব আগ্রহ যে এটা নিয়ে কথা বলবো। অনেক বই আছে, সেই বইগুলোতে কিন্তু বাকশালের সঠিক ইয়েগুলো আসে না। যেটা ধরেন আজকে শেখ হাসিনার দুটো লাইনে, কিন্তু আমি কিন্তু এই উদাহরণটা আমি জানতাম না যে 2টা প্রাইমারি নির্বাচন হয়েছিল, টোকেন নির্বাচন হয়েছিল, যে নির্বাচনের মাধ্যমে দেখা গেছে যে যিনি প্রভাবশালী, যিনি পার্টি ইয়ে করতেছেন, পার্টি ইয়ে করে যিনি করতেন, তার বদলে কিন্তু সাধারণ মানুষ কিন্তু একজন সাধারণ নাগরিককে, যেমন একজন প্রাইমারি স্কুলের টিচারকে তারা নেতা হিসাবে নির্বাচিত করেছে, আরেক জায়গায় একজন সাধারণ মানুষকে, পটুয়াখালীতে একজন সাধারণ মানুষকে নেতা হিসাবে নির্বাচিত করেছে, আদার দেন পার্টির খুব হুমরা চমড়া ছাড়া কিন্তু নির্বাচন করেছে। সো এটা এই উদাহরণটা আমি আগে জানতাম না, 2টা উদাহরণ আমার জানা হলো এবং আমি চেষ্টা করবো এটা নিয়ে ইয়ে করতে। আরেকটা হলো যে উন্নয়ন কৌশলের কথা উনি বললেন, যে উন্নয়ন কৌশলের অধীনে যেটা ডিসেন্ট্রালাইজ প্রশাসনের মাধ্যমে যেটা সহজ, যে এলাকার লোকই তো বুঝবে কোথায় উন্নয়ন করা দরকার। এটা কেন আমার এলজিআরডি মিনিস্ট্রি কেন এটা এই ঢাকা থেকে জানবে যে বুরুঙ্গামারির কোন রাস্তাটা ঠিক হইতে হবে? এটা এলাকার লোকরাই ঠিক করবে। এলাকার গভর্নর, যিনি জেলার গভর্নর, জেলার শাসক যিনি হবেন, সেই জেলার গভর্নরের মাধ্যমে এই উন্নয়নের প্রপোজালটা সেন্টারে পাঠাবেন, সেন্টার ফান্ড করবে। আবার ওই গভর্নরের যে প্রশাসন আছে, সেই গভর্নরের প্রশাসন বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যে উইং থাকবে, তারা ওইটা ইমপ্লিমেন্ট করবে। সো ডেভেলপমেন্টটা হয়ে যেত ডিসেন্ট্রালাইজ ডেভেলপমেন্ট। হ্যাঁ, ডিসেন্ট্রালাইজ ডেভেলপমেন্ট হলে আর ধরেন কেউ বলে আমরা কুড়িগ্রাম কেন এত দরিদ্র রইলো, কেউ বলে গাইবান্ধা কেন এত দরিদ্র রইলো, কেউ বলে চিটাগং এত ধনী হইলো, সিলেট এত ধনী হইলো, সেটা অন্য জিনিস। সেটা মানুষের ইনকামের কারণে বিভিন্ন জেলায় এইভাবে উন্নতি। কিন্তু ইনফ্রাস্ট্রাকচারাল যে মানুষের সুযোগ সুবিধা দিলে মানুষের মানব সম্পদের উন্নয়ন হয়, সেইটা যদি ডিসেন্ট্রালাইজড হয়, লোকাল থেকে হয়, তাহলে কিন্তু অনেক বেটার হয়। কারণ লোকাল লোকরা জানে তার কি করতে হবে, লোকাল লোকরা জানে ওই রাস্তাটাতে কি কালভার্ট লাগবে, না একটা ব্রিজ লাগবে, না কি লাগবে, লোকাল লোকরা জানে। এলজিডির একজন ইঞ্জিনিয়ার এখান ঢাকা থেকে উনি বা ওই অঞ্চলের এলজিডির যে এক্সিকিউটিভ আছে উনি ভিজিট করবেন 150 কিলোমিটার দূরে, যা উনি ওই এলাকার কি প্রয়োজন সেটা মানুষের কাছে শুনে ঠিক করার চাইতে ওই এলাকার মানুষ প্রস্তাব করবে যে আমার এলাকায় আমার এটা করা দরকার, এইটা আমার এলাকার জন্য প্রযোজ্য, আমার এলাকায় এটা করলে আমার ব্যবসার সুবিধা হবে, আমার এলাকায় এটা করলে আমার যাতায়াতের সুবিধা হবে, আমার এলাকায় এইটা করলে আমার লেখাপড়ার সুবিধা হবে, এইখানে স্কুল করলে ভালো হবে, ওইখানে স্কুল করলে ভালো হবে, এই অপ্রয়োজনীয় আমার কোনো কাজের দরকার নেই, এটা এলাকার লোকজন ঠিক করবে। সো বাকশাল ওয়াজ এ টাইপ অফ ডিসেন্ট্রালাইজেশন, যেটা আজকে ওনার কথাবার্তা আমি বুঝতে পেরেছি। তারপরও আরো ডিটেল আমাদের বাকশাল সম্পর্কে জানা দরকার আছে, আমরা অবশ্যই বাকশাল সম্পর্কে যাবো। বাট আই ফিল লাইক নাও এ হোপ যে শেখ হাসিনা ওই সময় যে বঙ্গবন্ধু তৃণমূলকে যে ক্ষমতাসীন করার বা ক্ষমতার কাছে আনার জন্য বা তৃণমূল দিয়ে দেশটাকে শাসন করার জন্য বা তৃণমূল দিয়ে দেশটাকে চালানোর জন্য যে কথাটা বলেছিলেন, সেটা শেখ হাসিনা আজকের এই ইয়ের মাধ্যমে কিন্তু উনি উল্লেখ করলেন। আমি আশা করব যে শেখ হাসিনা তার উন্নয়ন মডেলের মধ্যে বাকশাল মডেলটাকে উনি, আমার মনে হয় যে উনি আস্তে আস্তে এটা ইয়ে করবেন। তারপর উনি আরেকটা তথ্য দিয়েছেন, যে তথ্যটার সাথে অনেক মানে আমিও অনেক সময় মাঝে মধ্যে বলি যে আমাদের কেনা গম দুর্ভিক্ষটা কেন হয়েছিল, আমাদের কেনা খাদ্যশস্য আমেরিকা ফেরত, উনি বলছেন শ্রীলঙ্কার পোর্ট থেকে। আমি বিভিন্ন পত্রিকায় দেখেছি ইভেন একটা জাহাজ হিরন পয়েন্ট পর্যন্ত এসছে, উনি বলছেন শ্রীলঙ্কার পোর্ট থেকে ফেরত নিয়েছেন। তারপরও দেখেন কেনা, উনি এই আমি এতদিন পর্যন্ত কোনো রাজনৈতিক নেতা এইভাবে প্রকাশ্যে বলে নাই যে আমার কেনা গম আমেরিকা নিয়ে আমাদের থেকে নিয়ে গিয়ে আমাদের দেশটাতে দুর্ভিক্ষ তৈরি করছে। এই কথাটা কিন্তু কেউ বলে নাই, কেউ বলে না। দিস ইজ ফর দি ফার্স্ট টাইম আমি একজন নেতার কাছ থেকে শুনলাম। আই ফিল প্রাউড যে এই কথাগুলি বাংলাদেশের মানুষের কাছে বলা উচিত। মিথ্যাচারগুলো ঢাকার জন্য এই তথ্যগুলি বাকশাল বা বঙ্গবন্ধুর আপনি দুর্নাম করতে পারেন, তার প্রশাসনে করতে, কিন্তু কি কারণে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছিল সে কারণটা, এক্সাক্ট কারণটা কেন বাংলাদেশের সব মানুষ জানে না। কেন মানুষ এখন পর্যন্ত খালি চিল্লাইতে থাকে যে বঙ্গবন্ধু দুর্ভিক্ষ করছে, বঙ্গবন্ধু চাল কিনছে, গম কিনছে, সব কিনেছে, সেগুলো ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশের মানুষকে বুকা রেখে মারার জন্য, কিন্তু কেউ এটা প্রচার করে। দেখেন উনি অ্যান্থনি ম্যাসকারেনাসের কথা আজকে উনি বলাতে হয়তো এটা অনেক বড়, কিন্তু অ্যান্থনি ম্যাসকারেনাসের বই বহু আগে প্রকাশিত হয়েছে, সেখানে বলছে এই খুনিরা তারা বলছে যে বঙ্গবন্ধুকে তারা কোনোভাবে তার বিরুদ্ধে অপপ্রচার করে তারা শেষ করা যাচ্ছে না, এই জন্য তারা তাকে কিল করেছে। সেখানে বলছে ম্যাসকারেনাসের বইতে আছে যে তারা বিবিসিতে তারা ইন্টারভিউ দিয়েছে, যেটা গুগলে পাবেন, আপনারা চেষ্টা করেন, যে ওখানে আছে যে ওরা বলছে, রশিদ বলছে যে জিয়াউর রহমান জানতেন এই কুসম্পর্কে। তাহলে
কেন আমরা সন্দেহ করি? যারা খুন করেছে তারা বলতেছে আমরা সন্দেহ করি, যারা খুন করেছে তারা বলতেছে কেন বঙ্গবন্ধুর খুন করেছে, কারণ বঙ্গবন্ধুর বিরুদ্ধে অপপ্রচার করে তারা পারছিল না, সেই অপপ্রচার করে পারছিল না বলে তারা বঙ্গবন্ধুকে খুন করেছে। এই কথাটা কেন বাঙালি এখনো এগুলো নিয়ে আমরা চিন্তা করি, আমরা কেন এখন পর্যন্ত সত্য কথাটা গ্রহণ করি না? এই সত্য কথাগুলি গ্রহণ করা দরকার। যাই হোক, আমার খুব ভালো লেগেছে আজকে এই বাকশাল নিয়ে শেখ হাসিনার বক্তব্যের জন্য। আপনারা নিশ্চয়ই শেখ হাসিনার মুখে বাকশাল নিয়ে কথা বলাটা শুনেছেন। এখন আসেন আর কি কি বিষয় উনি আর অন্যান্য বিষয়ের মধ্যে আসলে বাকশালটাই হলো সবচেয়ে ইয়ের, এবং এই যে দুর্ভিক্ষ নিয়ে উনি যে কথা বলেছেন এগুলো খুবই এই তথ্যগুলো একদম হর্সেস মাউথ যেটাগুলো একদম সর্বোচ্চ মুখ থেকে এই কথাগুলো আসা উচিত। বাকশাল নিয়ে যে অপপ্রচার হচ্ছে সে অপপ্রচারটা বেঠিক। এই অপপ্রচারটা কেন বেঠিক সে যুক্তিগুলো দাঁড় করিয়ে কিন্তু আসা উচিত, আমাদের নেতৃত্বের উচিত এই নিয়ে কথা বলা। শুধু শেখ হাসিনা না, টোটাল আওয়ামী লীগের যারা তখন যেমন অন্যান্য দলও কিন্তু বাকশালে ছিল, তারাও বলা উচিত তারা কেন বাকশালে, যারা মিথ্যা কথার এই মিথ্যা প্রচার যে বাকশালের মাধ্যমে বঙ্গবন্ধু বাংলাদেশ থেকে পুরা গণতন্ত্র বিদায় করে দিয়েছিলেন, এইটা যে ঠিক না। উনি যে একটা উন্নয়ন মডেল নিয়েছিলেন, এই উন্নয়ন মডেলের কথা আমার মনে হয় বারবার প্রচার করা উচিত, বারবার বলা উচিত, এবং তথ্য দিয়ে, নট চাওয়াবাজি, তথ্য দিয়ে। বাকশালের আপনারা যে যেখানে আছে, আপনারা যারা দেখছেন তাদেরকে অনুরোধ করবো, বাকশাল ডকুমেন্টটা যদি আপনারা পান, এসআরওটা যেটা দিয়ে স্পেশাল রেভিনিউ অর্ডার দিয়ে যেটা করা হয়েছে, এসআরও খুব সম্ভবত সেই বাকশালের ইয়েটা পার্লামেন্টে আছে, আপনারাও যদি সংগ্রহ করতে পারেন আপনারাও পড়ে দেখেন, এবং আপনি আপনার পাশের লোককে দেখেন যে পড়ো তোমরা বাকশাল নিয়ে যে অপ্রচার হয়, দেখো বাকশালের মধ্যে কি আছে। ডকুমেন্ট, যে ডকুমেন্টটা বাংলাদেশের উন্নয়নের মডেল হতে পারে, যে উন্নয়নের মডেলটা কিন্তু পরবর্তীতে সবাই কিন্তু ফলো করেছে, কিন্তু বাকশাল নামে না। খেয়াল করে দেখেন, জিয়াউর রহমান এই যে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার কথা বলে বঙ্গবন্ধু সবুজ বিপ্লবের কথা বলেছেন, সেটা কিসের জন্য সবুজ বিপ্লব? উৎপাদনের জন্য। পরবর্তীতে জিয়াউর রহমান এটা কিন্তু সবাই নিল বাংলাদেশে। আমরা তো বঙ্গবন্ধুটাকে নিগেট করার জন্য আমরা বলা হয় জিয়াউর রহমান উৎপাদনের রাজনীতি করেছেন, উৎপাদন রাজের সবুজ বিপ্লব, বাংলাদেশ যখন খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হয় সে সময় বঙ্গবন্ধু সবুজ বিপ্লবের দিয়েছিলেন, এবং বাকশালের কর্মসূচির মধ্যে আছে বাংলাদেশকে কিভাবে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করা যায়, সেখানে আছে উৎপাদনের রাজনীতি। সেটা অথচ যখন স্লোগান উৎপাদনের রাজনীতি, জিয়াউর রহমান ওইটা নিয়ে আমরা লাফাই, কিন্তু জিয়াউর রহমানের খাল কাটা ছাড়া আর কি উৎপাদনের রাজনীতি আছে? জিয়াউর রহমান কি বঙ্গবন্ধু সেই জেলাগুলোকে মাইনাস করেছিলেন? না, করেন নাই তো। জেলাগুলোতে ঠিক আছে, শুধু গভর্নরদেরকে মাইনাস করেছেন, আবার যায় জেলা প্রশাসক ওই আগের সিস্টেমে উনি নিয়ে গেছেন, কিন্তু জেলা তো বাতিল করেছেন? করেন নাই। এরশাদ আরো এক ধাপ সামনে এগিয়ে কিন্তু থানাগুলোকে উপজেলা বানিয়েছিল। আজ খালেদা জিয়া গভর্নমেন্টটা এসে আবার উপজেলা পদ্ধতি বাতিল করে দিয়েছে। যখনই বাংলাদেশে কিছু খেয়াল করে দেখেন, বিএনপির লিগেসিটাই হলো সবসময় পেছনের দিকে নিয়ে যাওয়া, অথচ সেটাকেই আমরা গ্রহণ করি। আমাদের জাতিসত্তার ভিতরে রক্তের মধ্যে সমস্যা, বিএনপি আমাদেরকে পেছনে টানে, আমরা সেই পেছনে টানাকে বিশ্বাস করি, আমি সেটার পিছনে ছুটতে থাকি এবং পঙ্গপালের মতো নিজের আত্মাহুতি দিই। 24শে আগস্টের প্রমাণ। আপনি যখন দেশটা একটা জায়গাতে, আপনার যখন দেশ উন্নতির জীবনে করাপশন হবে, মাহাতিরের নাম বলে সবাই, কিন্তু মাহাতিরের আমলে মালয়েশিয়াতে সবচেয়ে বেশি করাপশন হয়েছে। আনোয়ার ইব্রাহিমের কথা বলেন, আনোয়ার ইব্রাহিমের আমলে কি করাপশন হচ্ছে না? অবশ্যই করাপশন ছাড়া মাহাতিরকে সবাই রোল মডেল বলে করে, সে মাহাতির বলছে যে মিনিমাম করাপশন মেনে নিতেই হবে, দ্যাট শুড বি পার্ট অফ ইউর ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি, আদারওয়াইজ আপনার কাজ একেবারে। তো একটা স্লোগান ছিল মাহাতিরের সময় যে টাকা যদি নাও, ঘুষ যদি নাও, কাজটা যদি না করো তাহলে তোমার পানিশমেন্ট হবে। মানে তুমি ঘুষ নিছো কিন্তু কাজটা করবে না, এইটা হইতে পারবে না। মাহাতিরের সময় এটা ছিল তার নীতি মানার একটা, যে করতে পারবে না। আপনি সিঙ্গাপুরের উদাহরণ দেন, লি কুয়ান, এই সিঙ্গাপুরকে এত বড় কেমনি করেছে, সেখানেও কিন্তু সীমিত পরিমাণ বা যেভাবে এই দুর্নীতি সারা দুনিয়ার অংশ। বলে না, মক্কার মসজিদ থেকেও কিন্তু জুতা চুরি হয়। সো চোর সব জায়গায় আছে, দুর্নীতি সব জায়গায় হয়, সব জায়গায় দুর্নীতি হয়। কিন্তু আমাদের দেশে আমরা যখনই উন্নয়নের, আমরা যখন পজিটিভ কিছু করতে যাই, তখন এইটা নিয়ে এত হাউকাউ করা হয় যে পজিটিভ কাজগুলো, যে ডেভেলপমেন্টের কাজ ছিল, এগুলোকে বাতিল করে দেওয়া হয়। এগুলোকে এমনভাবে নিগেট করে এই জনতা, এই জনগণ এটাকে নিগেট করে, এটাকে অপছন্দ করে না, যে বলে এখানে দুর্নীতি হচ্ছে। আরে উন্নতিটা কিন্তু দুর্নীতি হচ্ছে, দুর্নীতির বাইরে পৃথিবীর কোনো দেশ নাই ভাই। এই কথাটা আমাদের দেশে, আমরা ফেরেশতা হইতে চাই কিন্তু আমরা নিজে চোর। খেয়াল করে দেখেন, লাখ লাখ ফেরেশতা গণভবন চুরি করছে, সব রেগুলার যদি ফেরেশতা ধরেন, তারাই তো দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দিয়েছে, তারাই তো বৈষম্য বিরোধের ছড়াচ্ছে, তারা লুটপাট করছে কেমনে? যদি মেন্টালি চোর না হয়, দুর্নীতিবাজ না হয়, কেমনে আপনার একটা হাঁস চুরি করে নিয়ে আসে, কেমনে গরু জবাই করে মাংস বিতরণ করে নিয়ে আসে, কেমনে ওখানকার এই যে পশুগুলো আছে ওগুলোর জবাই করে মাংস কাটাকাটি, কেমনে ওখানে মাছ চুরি করলো? এই ফেরেশতারাই তো, যারা ফেরেশতা হইতে চাইছে, যারা মনে করছে বাংলাদেশ থেকে দুর্নীতি তারাই দিবে। তারা কি দুর্নীতি? তারা নিজেরা দুর্নীতিবাজ একেবারে মিনিমাম লেভেলে। বাচ্চা একটা সন্তানকেও কিন্তু সে এই চুরির সাথে সম্পৃক্ত করেছে, নিজের বাচ্চাকে কান্দে করে নিয়ে যে গণভবন থেকে লুট করেছে। আমি একজন মহিলাকে দেখেছি যে গণভবনের শাক চুরি করতেছে,
এবং শি ইজ ওয়েল ড্রেসড, এবং তার সাথে কিন্তু তার 2টা সন্তান আছে। 2টা সন্তানকে সাথে করে নিয়ে যায় গণভবনে শাক চুরি করতে মানে কি, এটা লুটপাট করতেছে। সো আপনি দুর্নীতিটা কিন্তু মানুষের মাথার মধ্যে, এইটা থেকে আপনি মুক্ত না। যেই ফেরেশতারা বাংলাদেশে 24-এর গণ অভ্যুত্থান করেছেন বলে দাবি করেন যে জঙ্গি, আমি যাদেরকে জঙ্গি বলি, কিন্তু আপনি যদি তাদেরকে ফেরেশতা বলেন, সেই ফেরেশতারাই তো লুটপাট করেছে, সেই ফেরেশতারাই বাংলাদেশের অবকাঠামো বলে জ্বালিয়েছে, সেই ফেরেশতারাই বাংলাদেশের 460টা থানাতে লুটপাট করেছে, 460টা থানা থেকে অস্ত্র লুট করেছে, সেই 460টা থানায় এই পুলিশদেরকে হত্যা করেছে। এই 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 ফেরেশতারাই তো যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন। খুন করা দুর্নীতি না? যে সার্ভিং পুলিশকে আপনি খুন করতেছেন, এটা জঙ্গি, এদেরকে জঙ্গি বলা যাবে না?